পেটের উপর চুমু দিলে কি বাচ্চা হয়ে যায় মামা? আরে বোকা মেয়ে, পেটের উপর চুমু দিলে বাচ্চা হয় তোমাকে কে বলেছে? বলতে হবে না, আমি জানি পেটের উপর চুমু দিলে বাচ্চা হয়ে যায়। মামনি তুমি এখনো অনেক ছোট, এসব বিষয়ে তুমি বুঝবে না কেমন? আর তোমাকে কি কেউ বলছে যে পেটের উপর চুমু দিলে বাচ্চা হয়ে যায়? বলতে হবে কেন মামা? আমি তো জানি, আর সেদিন নিজ চোখেও দেখছি। আমি মুচকি একটা হাসি দিয়ে মাহির কপালে একটা চুমু দিলাম। মাহি ছোট ছোট হাত দিয়ে আমার দাড়িগুলো টেনে বলল, জানেন মামা, খুব বল, আমি সেই দিন দেখলাম রিফাত ভাইয়া মামির পেটের উপর চুমু দিয়ে বলছে এই পেটে আমাদের সন্তান, আমি এই বাচ্চার বাবা। আর বলল আমাদের মনে হয় মেয়ের সন্তান হবে। বলতেই পারে ওর বউয়ের হয়তো তোমার মতো একটা বাবু হবে। আর তুমি ওদের বাসায় কবে গেলে? ঠাস করে মাহি আমার গালে আস্তে করে চড় দিয়ে বলল, আরে গাধা, এটা তো হলো তোমার বউ, মানে আমার মামি। রিফাত ভাইয়া তোমার বউয়ের পেটে চুমু দিয়ে বলছিল এটা আমাদের সন্তান। মাহির কথা শুনে আমার চোখ কপালে উঠে গেল। কি বলছে এই মেয়ে? আরে না, আমিও আবার এসব চিন্তা করছি। ও হয়তো পিচ্ছি মেয়ে, আর রিফাত হয়তো আমাদের বাসায় কোন কাজের জন্য আসছিল। রিফাত হলো আমার বেস্ট ফ্রেন্ড, আর ও আমাদের বাসায় প্রায় আসে দাঁড়ি। এতে ঘাবড়ানোর কি আছে? মাহির কপালে হাত দিয়ে বললাম, মামনি, রিফাত তো আমার বেস্ট ফ্রেন্ড, হয়তো তোমার মামির কাছে কোন দরকারে আসছিল। তুমি হয়তো ভুল কিছু দেখেছ। আরে মামা, আপনি এসব কি বলছেন? আমি ভুল দেখছি মানে? আপনি যখন অফিসে থাকেন তখন রিফাত ভাইয়া আপনার বাসা কেউ আসে? আমি তো প্রায় সময় দেখি। আর সেদিন রিফাত ভাইয়াকে মামির পেটে চুমু খেতে আমি দেখছি। আর মামি যখন আমাকে দেখতে পাই তখন আমাকে ডেকে নিয়ে বলে, তুমি কি দেখছো বলতো? তখন আমি বলছি, রিফাত ভাইয়া আপনার পেট এক আর চুমু খেলে কেন? আর আপনার পেটের ভিতরে কি বাচ্চা আছে মামি? তখন মামি বলল, তোমার মামার যেমন আমার উপর অধিকার আছে, তোমার রিফাত ভাইও আমার উপর তেমন অধিকার আছে। আর তোমার রিফাত ভাই তোমার মামার বেস্ট ফ্রেন্ড না, এজন্য আমার উপর ওর অধিকার আছে। আর আমরা তো খেলা করছিলাম, এটাকে চুমু খেলা বলে বুঝলে। শেষে আমাকে চকলেট দিয়ে বলল আমি যেন এসব কথা কাউকে না বলি। আসলে মামা, রিফাত ভাই তো তোমার বেস্ট ফ্রেন্ড, সে হিসেবে তো ঠিকই রিফাত ভাইয়ের মামির উপর অধিকার আছে, তাই না মামা? মাহির কথাগুলো এক নাগারে শুনলাম। পিচ্ছি একটা মেয়ে, এই তো বয়স মাত্র 8-10 হবে, আমাদের পাশের বাসায় থাকে। ওর বড় বোনকে আমি পড়াই। কিন্তু আজ কে? মাহির কথা শুনে আমার বুকের এক কোণে চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল। নিষ্পাপ একটা মেয়ে, আর যাই বলুন ও কখনো মিথ্যা বলবে না। নিজ চোখে যা দেখছে তাই তো বলছে ও। আর মৃত্যুর সাথে আমার 1 বছরের সম্পর্ক, ওর ভিতর এক আর কখনো আমার জন্য ভালোবাসা কমতি ছিল না। এই 1 বছরে এতটা পরিমাণের ভালোবাসা ছিল আমার জন্য বলার বাহিরে। আর আমিও চিন্তা করতাম একটা মেয়ে এতটা পরিমাণে কিভাবে ভালোবাসতে পারে। আর আজকে মাহি এসব কি কথা বলল? আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমার জানা মতো রিফাত এই কাজ করবে না, কারণ ওর বউ আছে। আর আমার বউকে বড় বোনের মতোই সম্মান করে। আর বিশেষ করে আমার বউ 3 মাসের প্রেগন্যান্ট। আমার যে সন্তান হবে এতে আমার পরিবার সহ আমি যে কতটা খুশি হয়েছি বলার বাহিরে। শরীরটা এখন আমার তর তর করে কাঁপতে লাগলো। মনের ভিতরে যেন অজানা একটা ভয় ঢুকে গেল। মামা, মামা, ও মামা। মাহির কথায় হুস আসল আবার। হু মাহি বল। বললেন না তো মামা, পেটে চুমু দিলে কি বাচ্চা হয় নাকি? সেসব পরে বলল, আগে বল, আমি অফিসে যাওয়ার কতক্ষণ পর তোমার রিফাত মামা আসে? এই তো মামা, কখনো কখনো 11টা হয়তো, আবার কখনো ও বিকালে। কেন বলুন তো? না এমনই। শুন, এসব কথা কাউকে কি বলছো? আরে না, আপনাকেই শুধু বললাম। আচ্ছা চলেন, আপু কি জন্য ডাকছে আপনাকে? খুঁজাবো। এখন বল, পড়া শেষ করেছো তো তুমি? হু মামা, সব পড়া শেষ, এখন শুধু আপনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা গো। হ্রস্ব ইকার অয় সমস্ত পড়া আবার রিভিশন দাও। আমি আসছি কেমন? আজকে বলবে রাতে পড়াব না, বাসায় আছি যেহেতু, বিকালে তোমাদের 2 বোনকে পড়াব। আচ্ছা মামা। আর চকলেট আনতে কিন্তু ভুলবেন না। চকলেট খেতে যে টাকা লাগে ভাগ্নি সে টাকাকে দিবে আমাকে। মাহি চোখ বড় করে বলল, তোমার কত বড় সাহস আমার কাছে টাকা চাও? আমি তাড়াতাড়ি কান ধরে বললাম, সরি সরি, আমার ভুল হয়ে গেছে, মনে থাকে যেন। এই বলে মাহি দরজা দিয়ে বের হয়ে গেল। জানলার কাছে গিয়ে বাহিরে আনমনে তাকিয়ে আছি। আচ্ছা, মাহি যা বলছে তা যদি সত্যি হয়, 1 বছরের সম্পর্ক আমাদের, আমি জানি মিতু কতটা ভালো, ওর মতো ভালো কোন মেয়ে হয় না। আর রিফাত এতটা খারাপ না, ও আমার বেস্ট ফ্রেন্ড। আমি জানি ও আমার বউকে কতটা সম্মান করে। মাহি যেহেতু বলছে এসব কথা, একদিন দেখেই না পরীক্ষা করে। আমাদের সংসার জীবনে সন্দেহ জিনিসটা কখনোই ছিল না, কিন্তু আজকে মাহি এসব বলার পর বুকের ভিতরে অজানা একটা ভয় হচ্ছে।
আমি আজকে বাসায় আছি দেখে মিতু আমাকে রেখে বাজারে গেছে কি জানি কিনতে। মেয়ে মানুষ অনেক শখ থাকে না। টক টক আওয়াজে ধ্যান ভাঙল। মনে হয় মিতু এসেছে। দরজা খুলে দেখি সত্যি মিতু এসেছে। এসেই আমার বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, আমার বাবুটা কি রাগ করছে আমার সাথে। মিতুকে ছাড়িয়ে বললাম, এতটা দেরি হলো যে আসতে? আর বল না, বাজার থেকে বের হতে অনেক দেরি হয়েছে। আর এই নাও তোমার জন্য আইসক্রিম এনেছি। এমনই যেই গরম পড়ছে না। মিতুর হাত থেকে আইসক্রিম নিয়ে বিছানায় উপর বসলাম। মিতুও আমার পাশে বসে আমার মুখের উপর তাকিয়ে বলল, ওই বাবু, আব্বু তোমার কি হয়েছে? আরে না, তেমন কিছু না, এমনই মন খারাপ। এটা সুখ নেই। মিতু কান্নার সুরে বলল, যেই ভালোবাসার জন্য আমি সবকিছু ত্যাগ করে তোমার কাছে চলে আসছি, একদিনেও তোমার মন খারাপ হতেই দেই নাই। আজকে কেন তোমার মন খারাপ? আমার চোখের দিকে তাকিয়ে বল। হ্যাঁ, এটা সত্যি, আমরা হ্রস্বই কারণে বিয়ে করছি। মিতু আমার জন্য ওর ফ্যামিলি ছেড়ে আমার কাছে চলে আসছি, এটাও সত্যি। ও আমার মন খারাপ কখনো হতে দেই নাই। কিন্তু আজকে যে মাহি বলল, কিছুতেই বিশ্বাস হচ্ছে না এসব কথা। ওই তোমার কি হয়েছে হে? আমাকে বল। তেমন কিছু না মিতু। আচ্ছা, ডাক্তারের কাছে গেছিলে? মিতু আমাকে জড়িয়ে ধরে বলল, হু, ডাক্তার বলছে তোমার বেবি সব আমি অনেক ভালো আছি। তাহলে তো ভালোই। আচ্ছা যাও, এখন এক কাজ কর, গিয়ে তাড়াতাড়ি আকাল ননা কর। মাহিদের বাসায় যেতে হবে। ওদের আজকে একটু আগে পড়াব। বলছি না, এত কষ্ট করতে হবে না। আমাদের যা আছে এতেই তো আমাদের চলবে। খুব এসব বিষয়ে পরে কথা বলবো কেমন? এখন তুমি গিয়ে রান্না বান্না তাড়াতাড়ি কর। মিতু আমার ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, তুমি অপেক্ষা কর, আমি সবকিছু তৈরি করছি। মিতু বিছানা ছেড়ে চলে গেল। শুয়ে শুয়ে চিন্তা করছি, মিতুকে দেখে তো এমন মনে হয় না। দূর পিছিয়ে একটি মেয়ের কথায় আমি এত চিন্তা করছি কেন? হয়তো কোন ভুল দেখছে, হতেও পারে। 10 মিনিট শুয়ে থাকার পর আবার মাহির কথা মনে পড়ে গেল। পিচ্চিরা কখনো মিথ্যা কথা বলে না, আমি এটা খুব ভালো করেই জানি। মাহিকে আমি পড়াই, ওর বিষয়ে তো সবচেয়ে বেশি আমি ভালো জানি। মিতু জানে আমি একবার শুয়ে থাকলে আর উঠে না। আজকে বিছানা ছেড়ে উঠে গেলাম। দেখি তো মিতু কিচেনে কি করে। খুব সাবধানে হেঁটে হেঁটে কিচেনের কাছে গেলাম, যেন শব্দ না হয়। অল্প অল্প করে আওয়াজ আসছে কিচেন থেকে। উঠি দিয়ে দেখি মিতু কার সাথে যেন কথা বলছে ফোনে। কথাগুলো ছিল এমন, হ্যাঁ আমাদের বেবি ভালো আছে, তোমার কোন চিন্তা করতে হবে না। আর আজকের দিনটা আমাদের অনেক ভালো ছিল না? খুব এনজয় করলাম তো। হ্রস্ব উকার ইজন মিলে। কালকে কিন্তু সময় মতো চলে আসবে কেমন? অপেক্ষায় থাকবো। এগুলো শুনে মিতুর উপর আমার সন্দেহ আরো অনেক বেড়ে গেল। আমি ভাই এক মনের মানুষ, কারো উপর বেশি রাগ করতে পারি না। সবসময় নিজের মতোই চলি, আর এত চিন্তা ভাবনা করি না কখনো। তবে আজকের যেন মিতুর বলা কথাগুলো মনে হচ্ছে মাহির বলা কথাগুলোর সাথে মিলে যাচ্ছে। তাহলে কি এই সন্তান আমার না? মিতু আমাকে ধোঁকা দিল। এসব চিন্তা করতে করতে মিতু চলে আসল। আর আকারকে আবার বিছানার উপর শুয়ে থাকতে দেখে বলল, তুমি আসলেই অনেক আলসে। একবার বিছানার উপর শুয়ে থাকলে আর মনে বলে না উঠতে হোক। এখন তাড়াতাড়ি উঠো, আমি টেবিলে খাবার দিচ্ছি। খুব গিয়ে টেবিলে বসলাম। অন্য দিনের মতো ওকারই মিতু আমাকে খাইয়ে দিল। এটা প্রতিদিনের রুটিন। এক বেলা হলেও ও আমাকে খাইয়ে দিবে। আজকে মনটা বেশি ভালো না, এজন্য চুপচাপ খেয়ে যেই বের হয়ে যাব তখন মিতু পিছন থেকে বলল, একদিন বাসায় আছো, আর আজকে আমাকে নিও। একার একটু ঘুরতে যাবে তা না, আছে শুধু টাকা ইনকাম করার চিন্তা। ভালো লাগে না এসব। আর দরজা দিয়ে বের হতে হতে বললাম, তুমি তো এখন একাই ঘুরতে যেতে পারো, আমাকে আবার কি দরকার? বাসা থেকে বের হয়ে মাহিদের বাসায় যাচ্ছে। হসন্ত ছি, আসলে এই মৃত্যু ঠিকই বলছে, আমি শুধু টাকা টাকা করি। আরে ভাই, তুই বুঝবি কি, টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে মূল দেয় না। সবাই ফকিনি বলবে। তবে কি আমি মৃত্যুকে সময় দিতে পারি নাই বলে এসব করছে? হতেও পারে। দাঁড়া, আমাকে একটু সময় দে, আমি আস্তে আস্তে সব ঠিক করে নিব। যদি মাহির কথা সত্যি হয় না, মারবো না, কাঁদবো না, একেবারে জন্মে ঠিক করে ফেলবো। কলিং বেল বাজতেই সেতু এসে দরজা খুলল। সেতু হলো মাহির বড় বোন। ও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। কি ব্যাপার লাদেন ভাইয়া, আজকে যে এত আগে? এই তোমরা আমাকে কি পেয়েছো হে? তুমি ডাক ভাইয়া, মাহি ডাকে মামা। ভিতর থেকে আন্টি বলে উঠলো, আমি তাহলে তোমাকে আঙ্কেল ডাকি নাকি? সাথে অঙ্কেলেও বলে উঠলো, আমি তাহলে কি ডাকবো? আমি ভিতরে গিয়ে ওনাদের সামনে দাঁড়িয়ে বললাম, এই বাসার পুরো ফ্যামিলি পাগল হয়ে গেছে। এখন খুব ভালো করে বুঝতে পারছি। আন্টি হাসি দিয়ে বলল, আমাদের সাথে তাহলে তুমি আরো বড় পাগল। আচ্ছা ভাই, আমি পাগল হয়েছে। এই সেতু গিয়ে পড়া বের কর, আমি আসছি। আসলেই ওদের পরিবারের সাথে আমি অনেক ফ্রি। কথাবার্তা শুনে হয়তো বুঝে গেছেন।
সেতু যেতে আন্টি আমার দিকে তাকিয়ে বলে উঠল, দিনকাল কেমন যাচ্ছে বাবা? বেশি একটা ভালো না আন্টি। কেন বাবা, তোমার আবার কি হয়েছে? পরে একদিন বলল, এখন গিয়ে ওদের পড়াই, নইলে আবার দুই বোন মারামারি লেগে যাবে। আঙ্কেল হাসতে হাসতে বলল, তুমি পারো ওদের সামলাতে। আচ্ছা যাও গিয়ে দেখ কি করে ওরা, আর যাবার আগে আমার সাথে একবার দেখা করে যাবে কেমন? আঙ্কেলের কথা শুনে একটু খুশি হলাম। মাসেও শেষ, মনে হয় টাকা দিবে। টাকা পেলে আমি সব ভুলে যাই। আহারে টাকা, ও টাকা তোর জন্য কত কি করা। আজকে পড়াতে গিয়ে মন বলছে না। আমার বউয়ের রহস্য যেভাবেই হোক না কেন আমাকে এর সমাধান বের করতেই হবে। মাহিকে কিছুক্ষণ পড়তেই বলল ওর মাথা ব্যথা করছে, এজন্য ছুটি দিয়ে দিয়েছি। হঠাৎ সেতু বলে উঠল, ভাইয়া আপনাকে একটা কথা বলার ছিল। তো সেতু বল, কি বলতে চাও? আসলে কিভাবে যে বলি, বললে আবার রাগ করবেন না তো আপনি? আরে না, রাগ করব কেন, আবার তোমার সাথে বল। ভাইয়া কয়েকদিন ধরে আকার বিষয়ে খেয়াল করছি, রিফাত ভাইয়া আপনার বাসায় বেশি আসা যাওয়া করে। হয়তো ভাবছিলাম ও আপনার বেস্ট ফ্রেন্ড, এজন্য আপনার বাসায় যেতে পারে, কিন্তু ইদানিং একটু আসা যাওয়াটা বেশি। শুধু আমি না, অনেকেই মনে করে। মনে কিভাবে যে বলি আপনাকে, শুধু আপনার বেস্ট ফ্রেন্ড বলে, ওকে কেউ কিছু বলে না। আপনি আবার মন খারাপ করবেন না। আরে না না, মন খারাপ করার কি আছে? আচ্ছা সেতু, তুমি কি কিছু দেখছে কেন আসে রিফাত? আর কিসের জন্য? আপনি ছাড়া কখনো আপনার যাওয়ার সাহস হয় নাই। আপনি থাকলে যাই, নয়নে না। তবে আমার একটু রিফাত ভাইয়ের উপর সন্দেহ লাগছে। আমি জানি আমার কথা শুনে আপনার মন খারাপ হতে পারে, কিন্তু ভাইয়া। সেতু থাক, আর বলতে হবে না, বিষয়টা আমি দেখছি। এখন এই অঙ্কগুলো কর। বিষয়টাকে আর সামনে এগুলাম না। আমার মাথা এখন পুরোপুরি খারাপ হয়ে গেছে। এত কিছু আমার বাসায় হয়ে যাচ্ছে, আমি নিজেও জানি না এসব। হঠাৎ করেই কেমন নিয়ে একটা কষ্টের অনুভূতি হলো। মনে হচ্ছে যেন আমি আমার প্রিয়জনকে হারিয়ে ফেলছি। সবসময় আমি মাসের বেতন হাতে পেলে অনেক খুশি হতাম, কিন্তু আজকে হাতে এই প্রথম টাকা পাওয়ার পরেও মন খারাপ। জানি না কেন এরকম হলো। তবে আমার এর একটা সমাধান বের করতেই হবে। মৃত্যুর পেটের বাচ্চা যদিও শুনি আমার না, আর ও যদি প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে যায়, বেশি কিছু করা যাবে না ওকে, কারণ ওর পেটে এখন 3 মাসের বাচ্চা আছে। মারধর করলে সমস্যা হবে, কিন্তু আমার কি কোন দোষ ছিল? আমার সাথেই বা কেন বেইমানি করলো মৃত্যু? রাতে কোন রকম রুমে গিয়ে শুয়ে পড়লাম। মৃত্যু আমার বুকের মাঝে মাথা দিয়ে প্রতিদিনের মতোই ঘুমিয়ে গেল। কি মায়াবী ওর চেহারা, একবার ওকে দেখলেই আমার মন শান্ত হয়ে যায়। এমন একটা মেয়ে এসব কাটতেই পারে না। কিন্তু মাহি আর সেতুর বলা কোথাও তো আর মিথ্যা হতে পারে না। একজন না হয় মিথ্যা বলল আরেকজন। বাসায় কিছু টাকা দিতে হবে শুনছি, আম্মু একটু অস্পৃশ্য উকারস্থ। জীবনটাই শেষ করে ফেলছি টাকার পিছনে ছুটে। এই ফ্ল্যাটটা কিনতে অনেক টাকা খরচ হয়েছে। খুব পরিশ্রম করছি জীবনে। যাদের জন্য এত কিছু করলাম তারা যদি দিন শেষে বেইমানি করে, কেমন লাগবে তখন বলেন? এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে অফিসে চলে যাব, এই মুহূর্তে মৃত্যু এসে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, কোন মেয়ের দিকে চোখ তুলে তাকাবা না, চুপচাপ গিয়ে অফিস করে চলে আসবে কেমন? আমি তোমার অপেক্ষায় আছি উম্মা। আজকে আর মৃত্যুর দিকে বেশি একটা মায়া লাগলো না। সরাসরি বাসা থেকে বাহির হয়ে গেলাম। খুব চিন্তা করছি কিভাবে কি করা যায়। অফিসে গিয়ে শুনি আজকে নাকি নতুন বর্ষ আসবে। আর এমন কি প্রতিদিনেই বলে নতুন বর্ষ আসবে, কিন্তু তার আর আসার খবর থাকে না। বর্তমানে যে 1 বর্ষ আছে, মাসে একবার আসে কি না তা নিয়ে সন্দেহ। আরে আমি এ নিয়ে এত মাথা ঘামায় কেন? নিজের ডেস্কে বসতেই পাশ থেকে তাহমিনা ভাবি বলে উঠল, কেমন আছেন ভাই? এই তো ভাবি, মোটামুটি ভালো আছি। আপনি? আমাদের খবর কি আর কেউ নেয় ভাই? আপনি তো থাকেন আপনার মতোই। এই মহিলার একটু গায়ে পড়ার স্বভাব আছে, তাই আর বেশি কথা বললাম না। এক মনে কাজ করতে করতে ঘড়িতে আকালেও 11টা বেজে গেল। এখন হয়তো রিফাত আসার সময় হয়েছে। আজকে যে করেই হোক ওদের ধরতে হবেই। সবকিছু গুছিয়ে উঠলাম। আগে ওয়াশরুম থেকে একটু ধোয়া টেনে পরে একেবারে চলে যাব। ওয়াশরুমে ঢুকে সিগারেট জ্বালিয়ে খাওয়ার মজাই আলাদা। 10 মিনিট পর বাহির হলাম। ভাবলাম আরেকবার দেখে আসি সবকিছু গুছিয়ে রাখছি কিনা। আবার গিয়ে আমার জায়গায় বসলাম, কিন্তু পাশে তো তাহমিনা ভাবিকে দেখতে পারছি না। উনি আবার কই গেলেন? দূর, যেখানে ইচ্ছা সেখানে যাক, তাতে আমার কি? চেয়ার ছেড়ে যেই উঠতে যাব, অমনি একটা পরীর মতো সুন্দরী মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো। ওর পরানো নীল রঙের একটা শাড়ি, বিশেষ করে আমার নীল রং খুব পছন্দ। ঠোঁটের নিচের ফ্রস্টই কারলটা বেশ আকর্ষণীয়। আরে বাবা, আমি কেন এই মেয়ের রূপের কথা বলছি? কার বউকে জানে?
আর এমনিতেই আমি মেয়েদের এত বেশি প্রশংসা করি না, তাও যদি একটু করি ওরা তো অল্পতে একেবারে লাফ দিয়ে গাছে উঠে যাবে। তবে মেয়ে এটার শরীর থেকে আলাদা একটা সুঘ্রাণ বের হচ্ছে। এই ধরনের ঘ্রাণ সাধারণত বড়লোকেরা ব্যবহার করে, এটা আমার ধারণা। মেয়েটা আমার চোখের উপর হাত দিয়ে ইশারা করে বলল, এই যে মেয়ে, আমি আপনাকে ডাকছি না, আমি মেয়ে। আকারকে কিছু বুঝতে না দিয়ে বললাম, জি আপু, কিছু বলবেন? আমি আপু বলতেই মেয়েটার চোখ বড় হয়ে গেছে, মনে হয় আমি ভুল কিছু বলে ফেলছি। আরে ভাই, তুই তো একটা মেয়ে, আপুই তো বলবো না, নাকি নানি বলে ডাকবো? আমি আবার বলে উঠলাম, এই যে আপু, কিছু বলবেন কি? মেয়েটা এবার একটু স্বাভাবিক অবস্থায় ফিরে এসে বলল, তুমি জান আমি কে? আপনি কে সেটা আমার জেনে কি লাভ আছে? এখন বলুন এখানে কি জন্য আসছেন? আমার এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে মানে বুঝলাম না। এবার আমি রাগে দাঁড়িয়ে বললাম, এই আপনি কে বলুন তো? এত কথা বলছেন কেন? মন মেজাজ এমনই ভালো না, এখান থেকে জানতো, বিরক্ত করবেন না। মেয়েটা এবার আমার টেবিলের উপর ঝুঁকি দিই বলল, আপনাদের অফিসে নতুন কেউ আসলে বুঝি এমন ব্যবহার করেন? দেখেন আপু, বিষয়টা এমন না, ইমার্জেন্সি একটা দরকার আছে আমার, তাই আমাকে যেতে হবে। ও তার কাছ থেকে অনুমতি নিয়ে চলে যাচ্ছেন। এই মেয়ের কবক শুনে মাথা আমার গরম হয়ে যাচ্ছে, তাই বিরক্ত হয়ে বললাম, আপনি এখান থেকে গেলে আমি অনেক খুশি হতাম। আর যদি এখানে অন্য উদ্দেশ্যে আসেন তাহলে ওই আমার মতো অনেক ছেলে আছে এই অফিসে, ওদের সাথে গিয়ে আড্ডা দিন। মাঝে তাহমিনা ভাবি এসে বলল, ম্যাম আপনি এখানে? আমি অবাক হয়ে বললাম, ম্যাম মানে? মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, এখানে আপনি আমার অফিস রুমে আসেন, আপনার খবর আছে আজকে। মেয়েটা যেতেই তাহমিনা ভাবি বলল, ভাই আজকে মনে হয় তোমার চাকরি শেষ। আমি বিষয়টাকে বেশি একটা গুরুত্ব না দিয়ে তাহমিনা ভাবিকে বললাম, পড়াশোনা আছে যেহেতু চেষ্টা করলেই চাকরি পাবো, এখানে চাকরি করতে হবে এমন কোন কথা না। আর আমি জানতাম না যে উনি আমাদের অফিসের নতুন ম্যাম। যাই হোক, যা হয়েছে তো হয়ে গেছে, এখন গিয়ে দেখি কপালে কি আছে। ভাবছিলাম বাসায় চলে যাব, কিন্তু তা আর পারলাম না। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কে জানতো উনি আজকে আসবেন। এর ভয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম, দেখি ম্যাম চোখে চশমা লাগিয়ে ফোন টিপছে, হয়তো আমার অপেক্ষা করছিল। আমাকে দেখতে পেয়ে বলল, নবাব সাহেব আসেন আসেন, আপনার জন্যই তো অপেক্ষা করে বসে আছি। আপনার নামটা যেন কি? জি ম্যাম, লাদেন। আরে ম্যাম কেন বলছেন আমাকে স্যার? আপনি এত বড় একটা কোম্পানিতে চাকরি করেন, আমাকে তো আপু বলে ডাকবেন। ওই আগের মতোই মাথা নিচু করে বললাম, সরি বলছি তো ম্যাম, আমি জানতাম না এটা যে আপনি হবেন। ম্যাম টেবিলের উপর জোরে হাত দিয়ে আঘাত করে বলল, অফিসে আসেন কি মজা করার জন্য? যখন ইচ্ছা হয় চলে যাবেন। এটা কি আপনার বাবার অফিস? আমি কোন কথা বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। এক বউয়ের চিন্তায় বাঁচি না, এর মাঝেই আরেক বিপদ এসে হাজির। ভালো লাগে না আর এসব। ম্যাম আবার বলে উঠল, আজকে থেকে আপনার চাকরি নাই, এখন অন্য জায়গায় গিয়ে চাকরি দেখতে পারেন। এরকম মানুষ আমার কোম্পানিতে আমি রাখবো না। না জানি কাজ না করে কতদিন বসে বসে বেতন নিয়েছে। এটা শুনেই মেজাজ আমার হট হয়ে গেল। গলা থেকে টাইটা সরিয়ে বললাম, তোর বাপের চাকরি তুই কর শালি, এই চাকরি তরে আমি দিয়ে গেলাম, এছাড়া আর কি বলবো বলেন? এমনই টেনশনে বাঁচি না। এর মাঝে আবার বলে চাকরি নাই। মাথাটা পুরোপুরি গরম হয়ে গেছে আজকে। এগুলো বলে দরজা দিয়ে যেই বের হব পিছন থেকে ম্যাম বললেন, দাঁড়ান। আমি পিছনে তাকিয়ে বললাম, আসলে আমি সরি ম্যাম, আপনার সাথে এভাবে কথা বলার জন্য। বাসা থেকে ঝগড়া করে আসছি তো এজন্য। আর সমস্যা নেই, চাকরি থেকে বের করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আসলেই ওনাকে বকা আমার ঠিক হয় নাই। কার রাগ যে কার উপর মিটিয়ে দিলাম। যত হোক উনি আমার অফিসের বস। এর মাঝেই ম্যাম বলে উঠল, আমি তরে এজন্য ডাকি নাই বেয়াদব, তোদের মতো ফালতু ছেলেকে কে যে এসব অফিসের চাকরি দেয় বুঝি না। আরেকবার যদি এই অফিসের আশেপাশে দেখি না, পা ভেঙে ফেলবো। মনটা চাইছে অনেক কিছু বলতে, কি তো আর বললাম না। ওরা টাকাওয়ালা মানুষ, যা ইচ্ছা তাই করতে পারবে, তবে আমার খারাপ ব্যবহারটা করা উচিত হয় নাই। এছাড়া কি করব বলেন? এমনই মাথা খারাপ হয়ে আছে। অফিস থেকে বের হতে হতে শুনলাম কে জানি বলেছে আমার নতুন ম্যাম অনেক ভালো আছে না, তার ব্যবহার খুব ভালো, আর বিশেষ করে উনি কাউকে বকা দেয় না, খুব সুন্দর ভদ্রভাবে কথা বলে। মনে মনে বললাম, তাহলে আমার সাথে এমন করলো কেন? হয়তো আমি আগে ওনাকে রাগিয়ে দিয়েছি। নতুন ম্যাম আসতে না আসতেই আমার চাকরি শেষ হয়ে গেল। ওমর কপাল। দিনকাল খারাপ গেলে যেমন হয় আর কি। অফিস থেকে বের হয়ে একটা খোলামেলা মাঠে গিয়ে বসলাম। আগে মনটাকে একটু শান্ত করি, পরে বাসায় যাব। এই প্রচন্ড বসন্ত রৌদ্রের মাঝে বসে আছি।
অনেকেই হয়তো আমাকে পাগল বলতে পারে, তবে এখানে বসে আছি শুধু শরীরের রাগ কন্ট্রোল করার জন্য। হালকা হালকা হাওয়া আসছে। কিছুক্ষণ পর উঠে যেই চলে যাব তখন পিচ্ছি একটা মেয়ে ফুলের তোড়া নিয়ে এসে বলল, ভাইয়া এই ফুলগুলো নেন না, বাসায় গিয়ে ভাবিকে দিবেন, বেশি না আমাকে 50 টাকা দিলেই হবে। মেয়েটাকে দেখে একটু মায়া লেগে গেল। মুখটা ঘেমে একাকার হয়ে গেছে, তাও এই রোডের মাঝে ঘোরাঘুরি করছে কয়েকটা টাকার আশায়। মেয়েটাকে বললাম, চল ওই দিকে গিয়ে বসি, তারপর তোমার সব ফুলগুলো আমি কিনে নিব। ভালো একটা জায়গায় গিয়ে বসলাম। আশেপাশে অনেক মানুষ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বসে আছে। দের কথা বলে আর গল্পটাকে নোংরা করতে চায় না। পিচ্চি মেয়েটাকে প্রশ্ন করলাম, কি করলে টেনশন কমে বলতে পারবে তুমি? পিচ্চি আমার কথার উত্তর দিয়ে বলল, সবকিছু মিলিয়ে একটা মানুষ হয় জানেন ভাইয়া, একটা মানুষের ভিতরে বিবেক বুদ্ধি সবকিছুই আছে, আর টেনশন আছে বলেই তো সে সবকিছুতে সফল হতে পারছে। কিভাবে টাকা ইনকাম করবে, কিভাবে পরিবারকে সুখে থাকবে, সেই টেনশনেই তো তার ভিতরে থাকবে, এটাই তো স্বাভাবিক। যেমন আমার টেনশন আমি প্রশ্রয়ী কার আমার বাবা মাকে কিভাবে সুখে রাখবো, এই তো এজন্য রাস্তায় রাস্তায় ফুলে বিক্রি করি তাদের মুখে দুমুঠো ভাত জোগাড় করার জন্য। তবে টেনশন নাই কাদের জানেন, যাদের পরিবার বলতে কিছুই নাই। সত্যি পিচ্চির কথা শুনে মনটা ভরে গেল। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেয়েটা কথা বলতে পারে। পকেট থেকে 500 টাকার একটা নোট হাত দিয়ে একটা ফুল নিয়ে বললাম, এগুলো রেখে দাও তুমি, কিন্তু ভাইয়া আরেকদিন আমাকে ফ্রিতে ফুল দিয়ে দিবে, তাহলেই তো হয়ে যাবে। খুব দেখতে দেখতে মেয়েটা টাকা নিয়ে চলে গেল। আস্তে করে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। তবে আজকে যত বাসার কাছে যাচ্ছি ততই যেন আমার বুকের ভয়টা বেড়ে যাচ্ছে। বুঝলাম না কেন এমন হচ্ছে। বাসার কাছে গিয়ে দেখি অনেক মানুষ জড়ো হয়ে আছে আমার বাসার সামনে। সেতু দূর থেকে আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসে বলল, আমি কি বলছিলাম ভাইয়া মনে আছে? আজকে দেখেন রিফাত ভাইয়া আর আমার ভাবি, মনে আপনার বউ পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছে। অনেকগুলো ফোন দিয়েছি আপনাকে, একটাও তো ধরলেন না। সেতুর কথা শুনে এখন সত্যি সত্যি আমার চারপাশের পরিবেশটা ঘুরতে লাগলো। যে আমাকে এতটা পরিমাণে ভালোবাসে সে আজ এই কাজ করলো, মেনে নিতে পারছি না কোনোভাবেই। খুব কষ্ট হচ্ছে এগুলো দেখে। আমাকে দেখতে পেয়ে অনেকেই বলছে স্বামী বাহিরে চাকরি করে আর এই সুযোগে বউ ঘরের ভিতরে নোংরামি করে। ছি, এমন বউ থাকার চেয়ে না থাকারই ভালো। এরা সমাজটাকে ধ্বংস করতে চাইছে। ভিতরে গিয়ে দেখি রিফাত আর আমার বউ নিচে একসাথে বসে আছে। মৃত্যুর শরীরের কাপড় উল্টা পাল্টা হয়ে আছে। মাথার রক্তটা যেন কিছুক্ষণের জন্য গরম হয়ে গেল। কি করব এখন এদের ভেবে পাচ্ছি না। মৃত্যু আমাকে দেখতে পেয়ে আমার পায়ের উপর পড়ে গিয়ে বলল, ওগো আমাকে মাফ করে দাও, আমি যে অনেক বড় ভুল করে ফেলছি। আমি তোমাকে ঠকিয়েছি, আমি না বুঝে এসব কাজ করে ফেলছি, আর জীবনেও এসব হবে না, মাফ করে দাও। পা দিয়ে লাফি দিলে ওর পেটের বাচ্চার এখন সমস্যা হবে, তাই আমি পিছনে সরে গেলাম। মাহির বাবা আমার কাছে এসে বলল, পুলিশ ডাকবো? বাবা না আঙ্কেল, তা করতে হবে না, সবাইকে বলুন এখান থেকে চলে যেতে। পাশ থেকে এক মুরব্বি বলল, চলে যাব মানে? আমরা এর সুস্থ বিচার দেখতে চাই, এভাবে ওদের রেখে গেলে ওরা আরো সুযোগ পাবে। মুরব্বির দিকে তাকিয়ে বললাম, দেখুন চাচা, আমি চাইলে ওকে মারতে পারি, কিন্তু ও 3 মাসের প্রেগন্যান্ট, তো আকারই আমি এর উচিত শাস্তি দিব, চিন্তা করবেন না। সবাই তো দেখে যেতে চান, অপেক্ষা করুন। আমার মতো একএম ছেলে বলল, সে তোমার বউ, তুমি দেখবে, ওকে তো ছাড়ব না আমরা। ওই সবাই শালাকে ধর। এটা বলতেই রিফাতকে টেনে নি, ওরে মারতে মারতে আধা মরা করে ফেলছে। জনগণের মা বুঝেন তো কেমন মারবে। মৃত্যু শুধু মাথা নিচু করে কান্না করছে। আমি আরো আগেই কাজীকে কল করেছি এখানে আসতে। এই মেয়েকে নিয়ে আমার পক্ষে আর সংসার করা সম্ভব না। আর দেখতে দেখতে কাজী সাহেব চলেও আসছে। কাজী আসতেই বললাম, ওদের বিয়ে পড়ানো শুরু করুন। এটা বলতেই মৃত্যু জোরে চিৎকার দিয়ে কান্না করে বলল, ওগো আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, এমন শাস্তি আমাকে আর দিয়ে না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এটা বলেই মৃত্যু আমার কাছে এসে আমার চোখের উপর চোখে রেখে বলল, আমার চোখের দিকে তাকিয়ে বল, আমাকে মাফ করনি? বলছি তো, আমি অনেক বড় ভুল করে ফেলছি, শরীরের যতটা শক্তি ছিল সবটা দিই। নুকটা একার একটা চর দিয়ে বললাম, শালি ভুল করে বলিস আমার ভুল হয়ে গেছে। তরে তো আজকে পেন্টোর বেল্ট খুলে যেই মারতে যাব তখন সেতু এসে আমার হাত ধরে বলল, ময়লার উপর হাত দিয়ে কি আপনার হাত নোংরা করতে চান? কত নষ্টা একটা মেয়ে, এগুলো করা বেরানো ওর স্বভাব। কাজী সাহেব আপনি আপনার কাজ করুন। হঠাৎ কে জানি বলল, এই বিয়ে হবে না, আর হতেও পারে না। তাকিয়ে দেখি রিফাতের বউ। রিফাতের বউ সরাসরি আমার পায়ে পড়ে বলল, ভাইয়া এই বিয়ে, ও এ দিয়ে আমার জীবনটাকে নষ্ট করবেন না। আমি জানি ও কত বড় ভুল করেছে,
কিন্তু আমার ঘরে এখন শুটিং গেলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আমি ওর বিচার করব, এগুলো আমার উপর ছেড়ে দেন। আমি ভাবিকে পায়ের উপর থেকো এ কার তুলে বললাম, আপনি কেমন মেয়ে যে নিজের স্বামীকে কন্ট্রোল করতে পারে না, বউ থাকতে অন্য মেয়ের কাছে চলে আসে। আর আমার কথা কি বলবো, টাকা টাকা করতে করতে জীবনটাই বরবাদ করে ফেলছি। ওর মতো মেয়েকে যদি পারতাম অবশ্যই কান মেরে ফেলতাম। আপনি জানেন ওর পেটে এখন আপনার স্বামীর বাচ্চা। মিতু কান্না করতে করতে আমার দিকে তাকিয়ে বলল, এই বাচ্চাটাকে অন্তত ওর বল না, এটা তো আমাদের সন্তান। কেন লাদেন তোমার মনে নেই? আমাদের সন্তানকে অস্বীকার করছো তুমি? মিতুর কথা শুনে আমি হাসতে লাগলাম। মাহিকে ডেকে বললাম, সেই দিন কি হয়েছিল বলতো? মাহি এক এক করে সব বলে দিল। এখন তো মিতুর মুখটা দেখার মতোই হয়েছে। অনেক কাহিনী হয়েছে, আর না, আগে ওদের সমাধান নকরি, পরে এর হিসাব করব। এই কাজে আপনি বিয়ে করান। ভাবি বাধা দিয়ে বলল, ভাইয়া আমার দিকে একটু তাকিয়ে দেখুন না, আমি কিভাবে বাঁচব? ভাবি আমাকে আর কিছু বলবেন না, আমার মাথা এমনই অনেক গরম হয়ে আছে। আমি তো আর অন্যদের মতো রাগে ওদের মারছি না। একবার এই কাজ করার আগে এইসব কথা চিন্তা করলো না, মনে তো চাই এদের। সে তো আমার হাতে এক গ্লাস পানি এনে দিয়ে বলল, মাথাটা ঠান্ডা করেন ভাইয়া। আমি জানি এখন আপনার ভিতরে প্রশ্নই কার চলছে, কি আর করবেন বলেন? যেটা হয়ে গেছে সেটা কি আর বললে আসবে? বিয়ের সবকিছু ওকে, কিন্তু ওরা দুইজন কেউ কবুল বলতে চায় না। একটা ছেলেকে ইশারা করে বললাম, যাও, কবুল বলার জন্য যা ইচ্ছা তাই কর। ছেলেটা আমার থা মতো তাই করলো। রিফাত তো এমনই আধা মরা হয়ে আছে, ওর মুখে ধরতে ভয়ে ভয় কবুল বলে ফেললো। ছেলেটা ফিরে এসে বলল, আপনার বউয়ের কাছে আপনি যান, আমি এসব নোংরা মেয়েদের গায়ে হাত দিব না। আমি মিতুর সামনে গিয়ে বললাম, তরে খুব শীঘ্রই আমি ডিভোর্স দিব। আমার কাছে ভালো সেজে গোপনে গোপনে তরে মনরা চাইছে মেরাই ফেলি। এখন ভালোই ভালোই কবুলটা বলে ফেল। তর উপর হাত তুলতে আমাকে বাধ্য করিস না প্লিজ, তুমি এমনটা করতে পারনো। আকার, আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলছি। এখানে আমার কোন দোষ ছিল না, সব তোমার বন্ধুর। তর কথা শেষ হয়েছে, এখন আর কিছু শুনতে চাই না। কবুল বলতে বলছি বল, নইলে এখন কিন্তু এবার চিৎকার দিয়ে বললাম, তুই কবুল বলবি নাকি আমাকে অন্য ব্যবস্থা করতে হবে? মৃত্যু ভয়ে ভয় কবুল বলে অন্য কারো বউ হয়ে গেল। এখন আমার ভিতরে একটু ভালো ফিল হচ্ছে, যাকের তো একটা সমাধান করতে পেরেছি। অন্যদের মতো মারিও নাকি কাটিও নাই, একবারে জায়গায় ঠিক করে ফেলছি। তবে এখন থেকে সেতুর জীবনের দুর্দশা শুরু হবে, এটা আমি শিওর। সবাইকে বললাম, এখন তো এর সমাধান হয়েছে, সবাই প্লিজ চলে যান। যেতে যেতে একটা ছেলে বলল, ওদের মেরে ফেলা উচিত ছিল। মুক্তালে আবার কোন দিন কার সাথে কি করে বসে ঠিক নেই। এখন রুমে আছি আমি, মিতু, রিফাত আর ওর বউ সহ সেতুর পরিবার। এখন একটু ওকে জিজ্ঞাসা করব আমার সাথে কেন এমন করলো হঠাৎ করে।